একটা গ্রুপের লোক আছে যারা এদের কপি করার চেষ্টা করে, এদের মতো হওয়ার চেষ্টা করে। আরেকটা গ্রুপ আছে যারা যেহেতু হতে পারে না তার জন্য তাদের একটা ঈর্ষা, জেলাসি, হিংসা এগুলো থেকে যায়, রাগ এগুলো থেকে যায়। তারাই আবার অন্যকে গিয়ে বলে তুমি এখনো ক্ষমা করতে শেখো, তুমি এখনো ফরগিভ করতে শেখো। একটা অদ্ভুত কাণ্ড, মানে এর কয়েকটা ধরন আছে, আমি জাস্ট দুটো বললাম, এরকম 5-6টা আছে। আমি ডিটেলে তো 10-12টা না, আমি এমনি এখানে পয়েন্ট আউট করে দিয়েছি। নমস্কার, আমরা আলোড়নের পক্ষ থেকে আজকে আমাদের টপিক হচ্ছে রিলেশনশিপ অ্যান্ড সোসাইটি। বিস্তর টপিক, এবং মেইন ব্যাপার হচ্ছে যে এই টপিকটা নিয়ে যখনই আমি কথা বলা শুরু করি তখন লোকজন একটু ভয় পেয়ে। কারণ লাস্ট কয়েক বছর ধরে যেটা আমি খুব এক্সপার্টিস নিয়ে বলেছি সেটা হচ্ছে রিলেশনশিপ অ্যাডভাইস, রিলেশনশিপ খারাপ হলে তার জন্য প্রপার কাউন্সেলিং, তার জন্য কী কী করা উচিত, এইসব নিয়ে। তো তখনই যখন আমি একটু বলতে শুরু করি, একটা গ্রুপের লোক আছে যারা একটু থতমত খেয়ে যায় যে ও যদি রিলেশনশিপ নিয়ে বলতে শুরু করে তাহলে আমাদের কী হবে। এইখানে যেটা আমি বলবো, যারা অ্যাকচুয়ালি জিনিসটা বোঝে তাদের কিন্তু কোনো প্রবলেম হয় না, যারা জিনিসটা বোঝে না তারাই এটা নিয়ে করে। যারা ওই মোড়কটা নিজে মুড়ে হওয়ার চেষ্টা করে তাদের প্রবলেমটা বেশি হয়। কেন কি হয়, তারা যেটা করে উপর উপর জিনিসটা করে, তো যদি আমি একটু টোকা মারি তাহলে ওই মোড়কটা ভেঙে পড়ে যাবে। ওই জন্য দূর থেকে যেইটুকুনি হয়, লুকিয়ে লুকিয়ে যেইটুকুনি হয় সেই পর্যন্ত ঠিক আছে। তারপর যখন সামনাসামনি এসে কথা বলার হয় তখন অবস্থা খারাপ হয়ে যায়। যেহেতু দম্ভর ব্যাপার চলে এসে থাকে, যেহেতু দম্ভের ব্যাপার চলে এসে থাকে, তার জন্য একটু দম্ভ দিয়েই বলাটা ভালো। কিন্তু অন্য কেউ খারাপ হচ্ছে বলে যে তোমাকেও খারাপ হতে হবে এরকম তো কোনো কথা নেই, এটাও একটা রিলেশনশিপের ব্যাপার। তো আমি এখানে না, আমি অ্যাকচুয়ালি জীবনে যখনই রিলেশনশিপ নিয়ে কথা বলেছি একদম জাস্ট গিয়ে বসেছি। ইট হ্যাজ বিন এ ডায়ালগ বা কনভারসেশন বা গ্রুপ কনভারসেশন। যার যা কোয়ারিজ ছিল, যার যা কোয়েশ্চেন থেকেছে, একদম জিজ্ঞেস করেছে, সঙ্গে সঙ্গে আমি উত্তর দিয়েছি। আমি কোনোদিন কাগজ দেখে বা কী দেখে কিছু বলিনি রিলেশনশিপের ব্যাপারে অ্যাটলিস্ট, এবং আরও অনেক টপিকের ব্যাপারে। কিন্তু আজকে আমি বলবো, তখন এত কিছু জিনিস হয়ে গেছে, এবং আমি এটা প্ল্যান করছি যে এই যে সেশনটা হচ্ছে এটাকে আমরা 2 কি 3টে ভাগে ভাগ করবো, ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট। কেন এটা একটু বড় হয়ে যাবে, তাই হয়তো আজকে আমরা পার্ট 1 করলাম, নেক্সট দিন আমরা পার্ট 2 করলাম, নেক্সট দিন আমরা পার্ট 3 করলাম, বা পার্ট 1 আর পার্ট 2 যদি একটু বড় করে সেটা নিয়ে আমরা করতে পারি। তো কয়েকটা জিনিস আমি একটু হ্যাপাজার্টলি হয়তো বললাম, বা কয়েকটা জিনিস আমরা একটু ছন্নছাড়াভাবে বলতে পারি। রিলেশনশিপ জিনিসটা কি, সেটা তো আমরা বলবো। তার আগে আমরা রিলেশনশিপের মধ্যে কি একটা চেঞ্জ দেখতে পেয়েছি? ইন দ্য রিসেন্ট পাস্ট ইয়ার্স আমরা কিছু চেঞ্জ দেখতে পেয়েছি, নিশ্চয়ই দেখতে পেয়েছি। এবার আমরা কি ধরনের, যা একটু হিন্টস দিই, আমরা খুব বড় বড় চিন্তা ভাবনা নিয়ে কাজ করি, এবং আমরা নিজেদের কাজে এতটা ইনভলভ থাকি যেসব ছোটোখাটো জিনিসদের দিকে অনেক সময় আমাদের চোখ যায় না। একটা সার্টেন সেক্ট অফ পিপল আছে যারা কনস্ট্রাকটিভলি থাকে, কন্টিনিউয়াস লার্নিংয়ের মধ্যে থাকে, এবং কিছু কনস্ট্রাকটিভ ক্রিয়েটিভ কাজের মধ্যে থাকে। ছোটোখাটো ওই পেতি যে ব্যাপারগুলো থাকে না, একদম পাতি ব্যাপার, ওই জিনিসগুলোতে লোকের খুব একটা মন যায় না। তো যখন আমাদের মনটা যায় না, একটা গ্রুপের লোক আছে যারা এদের কপি করার চেষ্টা করে, এদের মতো হওয়ার চেষ্টা করে। আরেকটা গ্রুপ আছে যারা যেহেতু হতে পারে না তার জন্য তাদের একটা ঈর্ষা, জেলাসি, হিংসা এগুলো থেকে যায়, রাগ এগুলো থেকে যায়। তারাই আবার অন্যকে গিয়ে বলে তুমি এখনো ক্ষমা করতে শেখো, তুমি এখনো ফরগিভ করতে শেখো। একটা অদ্ভুত কাণ্ড, মানে এর কয়েকটা ধরন আছে, আমি জাস্ট দুটো বললাম, এরকম 5-6টা আছে। আমি ডিটেলে তো 10-12টা না, আমি এমনি এখানে পয়েন্ট আউট করে দিয়েছি, যেটা আমি ডিসক্রিপশনে দেবো। আমি একটা পিডিএফ দেবো, বা একটা ব্লগও হয়তো হবে। তো তার মধ্যে আমি ডিটেলে একদম অর্গানাইজড ওয়েতে সুন্দর করে বলবো। এখন আমি জাস্ট একটু হালকা ছলেই জাস্ট কয়েকটা টপিক নিয়ে আলোচনা করে দিচ্ছি। আজকেরটা একটু না, খুব একটু সিরিয়াস ব্যাপার, কিন্তু একটু নর্মাল ওয়েতে বলছি। মানে রিলেশনশিপ মানেই অনেকে কুণ্ঠা বোধ করে, এই আজকে আমার চুলটা ভালো লাগছে, কালকে আমার চুলটা ভালো লাগছে না, এই আজকে আমার এটা হলো তাই বলে ও আমায় ভালো বলবে তো, এই আজকে ওটা হলো তাই বলে আমায় খারাপ বলবে তো, এইসব জিনিসের মধ্যে লোকে আজকাল বেশি পড়ছে। তো আমি সেইটা থেকে বেরিয়ে এসে একটু হালকাভাবে একটা সিরিয়াস ইস্যু নিয়ে আলোচনা করতে চাইছি।
রিলেশনশিপ, সম্পর্ক। রিলেশনশিপ আজকে যেটা হয়েছে, আরেকটা জিনিস একটু বলা দরকার। যে জিনিসগুলো আমরা আলোচনা করছি না, এই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে, অন্তত আমি এটা মনে করি, এই যে জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেটা ইটসেলফ একটা কনফিউজিং ব্যাপার। মানে এই আলোচনাটা হবে কেন? একজন যদি মানুষ হিসাবে নিজেকে ঠিকভাবে করতে পারে, তাহলে সে রিলেশনশিপটাও ঠিকঠাক করবে। রিলেশনশিপের বিভিন্ন অ্যাসপেক্টগুলো সে জানতে পারবে, বিভিন্ন পার্সপেক্টিভ দিয়ে সে দেখতে শিখবে, এমপ্যাথি থাকবে, তার মধ্যে একটা কেয়ারিং অ্যাটিটিউড থাকবে। যখন রাগ দেখানোর তখন সে রাগ দেখাবে, যখন ভালোবাসার জন্য সে ভালোবাসা দেখাবে, যখন শ্রদ্ধা তখন সে শ্রদ্ধা দেখাবে। এরকম যখন যে ইমোশন দরকার সেটা তো এমনিতেই হবে। তার জন্য তো আবার বারবার বলে ফোর্স করে তো কিছু বলার দরকার নেই, তাই না? তো সেটা যখন বলতে হচ্ছে তার মানে একটা কারণ, কেন বলতে হচ্ছে, তার মানে নিশ্চয়ই কোনো এক্সটার্নাল ফোর্স আসছে যেটা এটাকে অপোজ করছে, যেটা এটার এগেনস্টে একটা কিছু বলছে যেটা ইউজলেস মোস্ট অফ দ্য টাইম। কেন? তারা নিজেই জানে না। যেহেতু নিজে জানে না, সেই খামতিটা পূর্ণ করার জন্য জাস্ট একটা ছুড়ে দিচ্ছে। প্রচুর লোক হয়ে গেছে আজকাল সমাজে, ইদানিং বেড়েছে। কেন বেড়েছে? তার কারণ মিডিয়া সমাজকে খুব ইনফ্লুয়েন্স করে। আমি এটা আমার পার্সোনাল একটা বক্তব্য দিচ্ছি যে আজকালকার যে কন্টেন্টগুলো হচ্ছে না মিডিয়াতে, স্পেশালি আমি বলবো এই যে আমাদের ধরুন গান বাজনা বা সিনেমার এমন একটা স্তর হয়ে গেছে, এই নিয়ে আমরা আগে আলোচনা করেছি, সেটা রিলেশনশিপকে খুব অ্যাফেক্ট করছে। ধরুন একজনের রিলেশনশিপ নিয়ে ভাবনা হচ্ছে একরকম, সে নিজে সেটা ভাবলো ঠিক আছে, তার রিলেশনশিপ টিকলো কি টিকলো না তার পার্সোনাল ব্যাপার, উই আর নট বদার্ড অ্যাবাউট দ্যাট। কিন্তু সে সেটাকে ঠিক মনে করে, যেহেতু বিভিন্ন কারণ থাকতে পারে, হয়তো পয়সা, খ্যাতি, পপুলারিটি, হোয়াট এভার ইট ইজ, উইজডমটা ছাড়া বাকি সব কিছুই হয়তো রইল, তাহলে সে কি করে, যেহেতু সে নিজে ওটাকে ঠিক মনে করে, ওই জিনিসটা সে লোকের উপর চাপিয়ে দিয়েছে। তার মানে কিন্তু সেটা রিলেশনশিপের ওয়ে নয়। এরকম হতে হতে কি হয়েছে, এই যে জিনিসটা সমাজে দিতে 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 সমাজে একটা মানে থিঙ্কিং তৈরি হয়ে গেছে যে রিলেশনশিপের ধরনটা হয়তো এটাই। এবার রিলেশনশিপের ধরন হয়তো তাদের নিজের কাছেই সেটা নয়, কিন্তু সেখানে একটা ডিসক্রিপেন্সি রয়ে গেছে। তো এরকম বহু ব্যাপার আছে, শুনতে একটু এরকম লাগবে, বাট যে রিলেট করার সে অলরেডি রিলেট করে ফেলেছে বা রিলেট করতে পারবে। তো এইটাকে আমি একটু ছোট রাখছি, বিভিন্ন পার্টে করে দেবো, আর এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো কয়েক ধরনের লোকের কথা আমি একটু বলবো, কোনগুলো আজকাল বেশি হয়েছে আমি বলেছি। এবার বলবো হচ্ছে ছুক ছুক বলেই আমরা জানি, ছুক ছুক, অনেকে জানি না ছুক ছুকের একটু থাকে নেশা, সেটা তো শখ থাকে তারপরে নেশা হয়ে যায় অনেকে। তো এরকম অনেকে আছে যাদের ছুক ছুকটা একসময় হয়তো শখ ছিল, তারপরে সেটা নেশা হয়ে গেছে, তখন কিন্তু সেটা খুব সমস্যা অন্য লোকের জন্য। ছুক ছুকটা যখন নেশা হয়ে যাচ্ছে, তখন তার সাথে সাথে সিমিলার লাইক মাইন্ডেড পিপল যখন চলে আসছে, তখন মিলে ছুক ছুক শুরু করছে, তখন গিয়ে অন্যের পার্সোনাল রিলেশনশিপের করছে। পার্সোনালটাও অনেকে বলতে পারে। তো এই অন্যের পার্সোনাল রিলেশনশিপে একটু নজর রাখবে। সে যে কি নজর বলতে তো হাসতে হাসতে একদম গড়াগড়ি খেতে হবে, সেটা না হয় বলবো পরে। আবার এক ধরনের লোক হয় যারা হচ্ছে উস্কানি মারে, মানে উস্কানি দেয়। তো এক ধরনের লোক হচ্ছে উস্কানি দেয়, এটা আমার একজন বললো বলে আমি বললাম, এসব কি ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে অনেক সত্যি। তো এরা তাতিয়ে তাতিয়ে মজা লাগে, যত লোককে তাতায় তাতে মজা, এর সাথে ওর সাথে লড়িয়ে দিল, এর সাথে ঝগড়া করিয়ে দিল, এবং তারা যে লোকটা এই নিয়ে ভাবছেই না, তাকে গিয়ে জোর করে ইম্পোজ করছে যে তুমি হয়তো এদের মধ্যে লড়িয়েছ, করে তাদের মধ্যে একটা লড়িয়ে দিল। তো এদের কেন কারণটা, এরকম ধরনের লোকটা আমরা খুব একটা সমাজে দেখি না, কেন লুকিয়ে থাকে, এবং এইগুলো বেশি লুকিয়ে থাকে তার কারণ হচ্ছে যত সমাজের কাছে আসবে তত এক্সপোজ হয়ে যাবে। এবার লুকিয়ে থাকার মধ্যে সাধু সন্তও লুকিয়ে থাকতে পারে। একজন সাধু সন্ন্যাসী যখন তপস্যা করে তখন সেও লুকিয়ে থাকে না, তখন সে লোকের মানে থেকে একটু দূরে থাকে, হারমিট যেটাকে আমরা বলি। সেটা কিন্তু অন্য জিনিস, সে লুকিয়ে থাকছে না। আবার কিছু কিছু লোক আছে যারা লুকিয়ে থাকে, তারা নিজেকে আবার হারমিট বলে বেচতে পারে। হয়, সবই হয়, হয়তো আপনি দেখেননি, পরে হয়তো দেখবেন। তো এরকম প্রচুর ব্যাপার আছে। এবার যখন আমরা এটা নিয়ে জিনিস নিয়ে আলোচনা করতে শুরু করি, তখন কি হয়, তাদের যে ডিফেন্সটা আসে সেটা হচ্ছে এ তো ভুলতে পারেনি, এ তো হিংসা করছে, এ তো ওই করছে, এ তো এই করছে। আরে ধুর পাগলা, তোকে নিয়ে এত ভাববে কে? কতটা যে সমাজটা এফেক্ট হচ্ছে বলে আমরা আলোচনাটা করছি, নাহলে তোকে নিয়ে ভাবার সময় হয়তো লোকের অনেকেরই নেই।
আর যাদের তোরা নকল করিস তাদের তো নেই, তারা নিজেদের কাজ নিয়েই ব্যস্ত। কম্পেটিবিলিটি, আচ্ছা আমি একটু ছন্নছাড়াভাবে বলছি, পরে আমি একটু ঠিক করা হবে। কম্প্যাটিবিলিটি একটা বড় ইস্যু। তার কারণ ধরুন আমাদের একটা রিলেশনশিপ হলো, এবার সেখানে আমরা একটা মিস্টেক করে ফেলেছি, হতেই পারে, সবার সেই উইজডমটা থাকে না, অনেকে অন্যান্য কাজে এত ব্যস্ত থাকে পার্সোনাল রিলেশনশিপের দিকে অতটা ফোকাস করতে পারে না, অতটা নজর দিতে পারে না। তো সেই নিয়ে সেখান থেকে নানা রকম কনফ্লিক্ট স্টার্ট হয়। এবার সেই কনফ্লিক্টের সলিউশনের কিন্তু বিভিন্ন ধরন আছে, মানে সেটা যে একদম জীবনকে ভেঙে দিল, সব কিছু নষ্ট করে দিল, সেরকম কোনো ব্যাপার নেই। তো সেই টাইমে কি হয়, যখন আমরা একটু ভালনারেবল হয়ে যাই, যখন উইক হয়ে যাই, তখন আমরা টেল করি সোসাইটি এসে কি বলছে, আমাদের পিয়ার প্রেশার কি হচ্ছে, এতে আমাকে গিভেন করে। ফর এক্সাম্পল আমি বলছি, আমি রিসেন্টলি দেখলাম এটা, যে একজন হয়তো বিয়ে করছে না, তার নানা কারণ থাকতে পারে, সে চায় না, কম্প্যাটিবিলিটি হচ্ছে না, তাই বলে সে বিয়ে করছে না, সে হয়তো টু স্মার্ট ফর দি আদার পিপল, সেটাও হতে পারে। কিন্তু তারা এসে কি বলবে, এই যে ও বিয়ে করে নিল, তুই বিয়ে করলি না, ওর কালকে বিয়ে, তুই এটা করলি না, এই জিনিসগুলো, ও বিয়ে করে গেল, তুই এখনো রয়ে গেলি, এই জিনিসগুলো সমাজে খুব দেয়া হচ্ছে। সোসাইটাল প্রেশার, পিয়ার প্রেশার, এর মানে কিন্তু আপনাকেও যে করতে হবে তাই বলে একজন কি করছে, ফট করে পিয়ার প্রেশারটা পড়লো, সেটা মাথার মধ্যে সাইকোলজিক্যালি একটা কনফ্লিক্ট হতে শুরু করলো, কয়েকদিন পরে গিয়ে সে যাকে তাকে একটা পেয়ে, মানে তার সাথে হয়তো ম্যাজিক হয় না, জাস্ট করতে হবে বলে, বুক রক্ষা করতে হবে বলে এটা বিয়ে করে ফেলবে। সেটাও যদি পছন্দ না হয়, সেই রিলেশনশিপ ছেড়েও অন্য রিলেশনশিপে যাবে। মানে জোর করে কোনোদিনই কোথাও টিকিয়ে থাকা, সেটা খুব একটা লং টার্মে মানে ভালো হয় না। হুম। কিন্তু সোসাইটির কিছু কিছু গ্রুপ আছে, আমি এটা আরো স্পেসিফিক্যালি মেনশন করছি, তার কারণ কেন আমরা আলোচনা করছি সেটা তো জানতে হবে। সোসাইটির কিছু গ্রুপ আছে যারা রিলেশনশিপের যে বিশাল একটা ভাস্ট ব্যাপার, তার মধ্যে এত কিছু হতে পারে, সেই জিনিসটা জানে, সেটা স্বাদ পায়। তো তারা কি করে, তারা নিজেদের খামতি দিয়ে, সেই পরিপ্রেক্ষিতেই দেখে তারা নিজেদের মতো করে একটা বানিয়ে ছুড়ে দেয়। ছুটছে বলে যে আপনাকে নিতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই, তারা ছুড়লো, তাদের প্রবলেম। আর এবার যে ব্যাপারটা হয় যে আপনি একজন পার্সন, ইউ আর দ্য অনলি পার্সন ইউ শুড ট্রাস্ট। আপনার রিলেশনশিপ, আপনার লাইফ, ইউ আর দ্য অনলি পার্সন ইউ শুড ট্রাস্ট। সোসাইটি আজকে এসে বলে গেল, সোসাইটি কিন্তু কালকে থাকবে না যদি আপনার কিছু খারাপ হয়। এই জিনিসগুলো হচ্ছে কি, আমি আরো বলি, ধরুন আজকে স্বামীজি আর ভগিনী নিবেদিতা, তাদের মধ্যে একটা রিলেশনশিপ ছিল, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, সেই লেভেলেও এরা করতে পারে সেটা বলে। সেরকম রিলেশনশিপ অন্য কারোর মধ্যেও থাকে। কিন্তু সোসাইটির একটা গ্রুপ আছে, একটা ধরন আছে, যারা এইসব জিনিস নিয়েও নিন্দা করেছে, সেই টাইমেও করেছে, এখনো করেছে, তাই ধরনটা এক থেকে গেছে। একজন হয়তো, এটা হতে পারে না যে ডিফারেন্ট এজ গ্যাপে আমাদের একটা লাইকিং থাকতে পারে। আমার সেদিনকে একজন ফট করে বললো যে রবীন্দ্রনাথ নাকি লুজ ক্যারেক্টার ছিল, সেই নিয়ে একটা তুমুল তর্ক হলো, তারপরে সে মাথা নিচু করে ফেললো। আমি বলছি এই যে জিনিসগুলো সমাজে দেওয়া হয়েছে, রবীন্দ্রনাথ লুজ ক্যারেক্টার ছিল, কি জিনিসটা, কেন কবিতা হচ্ছে, তার রসবোধ, এই জিনিসগুলো যে বুঝতে পারছে না, সে একটা এরকম ছুড়ে দেবে। আবার সেই যে জায়গায় রবীন্দ্রনাথের প্রশংসা করা হচ্ছে, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশংসা করতে শুরু করে। তো এরকম ব্যাপার আছে। মনীষীদের কথা বলে আমি জাস্ট এক্সাম্পলটা দিলাম, কোন লেভেলে যে তারা ছাড়ে না। হুম। এটাই যদি আমরা আমাদের নিজেদের কারোর মধ্যে দেখি, হতেই পারে একটা সুন্দর রিলেশনশিপ, এই হয়তো একটা প্লেটনিক ফ্রেন্ডশিপ হতে পারে, প্লেটনিক রিলেশনশিপ হতে পারে, সেইগুলো অনেকের মাথাতেই আসে। তারপরে তো আরো রিলেশনশিপ, ফিজিক্যাল রিলেশনশিপের মধ্যে যে কত রকম নোংরামো নিয়ে ভাবতে পারে, সেটা ভাবতে মানে বলছি না। কিন্তু কথাটা হচ্ছে কি, রিলেশনশিপের যে এত বড় একটা ভাস্ট ব্যাপার থাকে, সেটাকে না বুঝে নিজেরা ন্যারো করে ভাবে, এবং সেটাকে সমাজকে ভাবানোর চেষ্টা করে। এই জিনিসটা ইদানিং একটু বেশি হয়েছে। আমি যেটা বারবার বলি যে বাংলাতে এটা তো হওয়ার কোনো প্রশ্নই নেই, বাংলাতে এবং যে কোনো জায়গাতে সাহিত্য যেখানে বেশি। আমি রিসেন্টলি এই জিনিসগুলো শুনেছি বলেই আপনাদের বলছি, কারণ এই সব জিনিসগুলো নিয়ে এত ডিটেলে আমি ডিসকাশন করি না, কেন প্রয়োজনই হয় না। এখন যেহেতু আমরা এটা করছি একটা ভালো কিছু করার জন্য, যার জন্য আমাদের ডিসকাশনটা করতে হচ্ছে। একজন রিসেন্টলি আমায় একটা এজ রিলেশনশিপ নিয়ে একটা গ্যাপে মানে একটা তাচ্ছিল্য করে একটা কথা বললো, তাকে আমি বেশ কিছু কথাও শোনালাম। কিন্তু আমার যেটা অবাক লাগলো, যে সেই জিনিসটা নিয়ে এই একটা লোক
আজকে এটা নিয়ে এরকম একটা মানে একটা খুব বাজে নোংরা মন্তব্য করছে, অথচ সেই যখন লোকটাকে চিনত না তাকে সেই জিনিসটা কিন্তু হালকা করে বলার চেষ্টা করেছে। তো এই ফাঁদে ফেলার রিলেশনশিপের মতো হয়ে গেছে। সে বুঝতে পারছে না কিন্তু রিলেশনশিপের তাৎপর্যটা কি, জাস্ট একটা দেখলো দেখে পড়ে দিল। বা এ হয়তো এই জিনিসটা এই ভেবে করছে, সে নিজে সেই জায়গাটায় যেতেও পারলো না, বুঝতেও পারলো না, কিন্তু লোকের সামনে বলে দিল কম্প্যারিজন। এই কম্প্যারিজনের একটা অদ্ভুত বোকার মতো একটা এমন খেলা চলছে না, আমি ওর মতো, আমি নিজেকেও চিনি না, ওকেও চিনি না। ওই দেখে কয়েকটা জিনিস, দু তিনটে জিনিস আমরা দেখে নিলাম, দেখেই বলে দিলাম যে আমি এর মতো। ব্যাস ওই কম্প্যারিজনটা নিয়ে একে, যে আমাকে বেশি ভালো করেছে না, তাকে বলতে শুরু করলাম কম্প্যারিজনে আমি এর মতো, আমাদের সম্পর্কটা এর মতো। এবার লোকে কি দেখছে, লোকের সম্পর্কটা দেখছে, লোকে দেখছে সেই ভালো জিনিসটা। কারণ জেনারেলি কি হয়, আমরা ভাবি কেউ একটা এই সম্পর্ক নিয়ে কথা বলবে, সেটা সম্পর্কে নর্মালি বেশিরভাগ লোকেরই ভালো ভালো জিনিসগুলো মাথায় আসে, আর যে সম্পর্কটা লোকে ভালোভাবেই ভাবে, বা যে যে জিনিসগুলো হতে পারে, আর যার যত উইজডম সে তত ভালোভাবে হবে। এরা কি করে, এরা নিজেরা যেহেতু বোঝে না, তাই এরা অদ্ভুতভাবে সেটাকে সমাজে প্রোপাগেট করতে থাকে। জাস্ট ভালোটা একটু তুলে যাতে শুনতে ভালো লাগে বা লোকের কাছে একটু ভালো হওয়া যায়, সেই জন্য একটা ভালো করে বলে দিল, কিন্তু নিজে অ্যাকচুয়ালি যে কি নিচুভাবে ভাবে সেই জিনিসটা লোকে জানতে পারলো না। তো এই যে ডিসক্রিপেন্সিটা থাকছে, এখান থেকে একটা বিশাল কনফ্লিক্ট হয়ে যায়। আমার প্রশ্ন হচ্ছে, কনফ্লিক্টটা থাকবে কেন? তোমার রিলেশনশিপ তোমার কাছে, তার রিলেশনশিপ তার কাছে, তুমি বুঝতে পারোনি তোমার ভুল, তাকে তুমি ডিস্টার্ব করতে যাচ্ছ কেন? যে বুঝতে পারছে তাকে ডিস্টার্ব করতে যাচ্ছ কেন? তাই না? তাই যদি আপনার জীবনে আপনি এখনো পর্যন্ত দ্য রাইট পারসন পেয়ে না থাকেন, সো কল দ্য রাইট পারসন, হয় ডেফিনেটলি রাইট পারসন পেয়ে না থাকেন, তাহলে কিন্তু এটাই জীবনের শেষ নয়। আপনি যে কোনো আপনার বয়স হোক না কেন, আপনি আপনার জন্য রাইট পারসন পেতে পারেন। এবং তাতে বয়সও কোনো ফ্যাক্টর না, তাতে এটাও কিছু, এটাও কোনো ফ্যাক্টর না, ওটাও কিছু ফ্যাক্টর, মানে পাতি ব্যাপারগুলো কোনো ফ্যাক্টর না। যদি রিলেশনশিপটাকে আপনি সেই লেভেলে ভাবেন, তাহলে কিন্তু এই জিনিসগুলো ইজ নেগলিজেবল। সম্পর্কটা আমাদের এত ভালোভাবে হয়ে যায় যে সেটা আর কাউকে বোঝানোর দরকার হয় না। আমরা চোখে দুজনের দিকে তাকালেই বুঝতে পারবো যে কি কি ভাষায় আমরা কথা বলছি, এবং তার জন্য একটা ঝলকই হয়ে যায়, তার জন্য বেশি কথাও বলতে হয়। কথা কাদের বলতে হয়? যারা এটা বোঝে না, তারা আবার এদের এসে বোঝানোর চেষ্টা করে, আরে বাবারে আমরা অলরেডি বুঝি সম্পর্কটা কি, তোকে বলার কোনো প্রয়োজনই নেই, সেটা রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে। তুই যদি সেই, এবং তুই করেই বললাম, তুই যদি সেই লেভেলে উত্তীর্ণ হতে পারিস তাহলে তুইও বুঝতে পারবি, চেষ্টাই করে দেখ না। হ্যাঁ, আবার আরেক ধরনের লোক আছে, আমি আর্কিটাইপগুলো বলছি, আবার আরেক ধরনের লোক আছে, নিজে হয়তো ভালোবাসতে পারলো না, ঠিক আছে, নিজে ভালোবাসতে পারলো না, এবার আরেকজন যাকে সে ভালোবাসছিল বা যার প্রতি তার লাইকিং ছিল, যেহেতু তাকে পেল না, তাকে কতক্ষণে খারাপ করবে সমাজের কাছে, নিজের গ্রুপের কাছে, আশেপাশের কাছে। তারা কি বলে, এই অন্যজনের যেই একটা খারাপ কাজ করবে তাকে প্রভোগ করবে, এই করবে ওই করবে, বিভিন্ন করে যেই খারাপ কাজটা করলো ওইটাকে পিক আপ করে কি একটা খারাপ কাজ করছে, তার মানে ও তো খারাপ, এরকম একটা ওকে খারাপ করে অন্যের কাছে একটা ভালো সাজার ব্যাপার হয়ে গেল। তো এই জিনিসগুলো সমাজে চলছে। মুশকিলটা হয় কি, যার জন্য খারাপ কাজটা হয়েছে বা যে খারাপ কাজটা করিয়েছে, সেই যখন এসে আবার হিরো সাজার চেষ্টা করে, তখন মুশকিলটা একটু বেশি হয়ে যায়। তখন আবার অন্য হিরোদের দরকার হয়ে যায়, যারা ব্যাপারটা একটু বোঝে। তো এইসব প্রচুর ব্যাপার হয়ে গেছে আজকাল, এসব ছিল না এত। আচ্ছা, এবার সম্পর্কে কষ্টের ভূমিকা। কষ্টটা দরকার, কিন্তু কেউ যদি কষ্ট দিয়ে বা কষ্ট দেখে মজা পায়, তাহলে সেটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয়। কারণ আপনি একজনকে ভালোবাসছেন, সেই সম্পর্কের মধ্যে কষ্ট ডেফিনেটলি থাকে, সেডিস্টিক অনেকে থাকে, সেডিস্টিক প্লেজার, কিন্তু কয়েকজন আছে যারা সেডিস্টিক বোঝেও না। সেডিস্টিক প্লেজার যেটা হয় সেটা তারা বোঝে না, কিন্তু ওই যে শুনতে যেহেতু ভালো লাগে, মানে যা খুশি একটা কষ্ট দিয়ে দাও, পেনের মধ্যে ফেলে দাও, এই 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 করে এটা হলো, তারপরে কি হলো আমি তার রেসপন্সিবিলিটি নিচ্ছি না, কি করছি না, কিন্তু ওই যে হলো ওইটাই একটা মজা পেল, একটা হালকা একটা স্যাটিসফ্যাকশন পেল। তো সেটা কিন্তু স্যাটিস্টিক বিহেভিয়ার না, সেটাও আগে বুঝতে হবে। মানে আপনি আগে বুঝুন, তারপরে আপনি টার্মগুলো ইউজ করবেন, দ্যাট ইজ মাই মেন কনসার্ন। তো সম্পর্কে কষ্টের ভূমিকা বললাম, বিন্দুমাত্র বোধ নেই, মানে কিছুটা বোধ থাকলে যা হয়, মানে কষ্টের যে কি ভূমিকা হতে পারে, কে কিভাবে ইউজ করছে কষ্টটাকে, সেটার যার বিন্দুমাত্র বোধ নেই, মানে মোরাল রেসপন্সিবিলিটিও যার নেই, তার পক্ষে সম্পর্কে কষ্টের মানে
যদি সেই কাউকে বলে যে সম্পর্কে কষ্টের দরকার, সম্পর্কে এটা ওটা দরকার, তাহলে কিন্তু সেটা একটা মানে খুবই খারাপ ব্যাপার। কেন আরেকজন তো বুঝবে না, কিন্তু যে কষ্ট পাওয়ার সে হয়তো কষ্ট পেয়েই যাচ্ছে, হয়তো না জেনেই কষ্ট পাচ্ছে, হয়তো জানলে সে কষ্টটা পেতো না, তো তাকে তো আটকাতে হবে যাতে সে কষ্টটা না পায়, সেটাও আমাদের কর্তব্য। এবার সেই যেটা আমি বললাম যে অন্যের সেই কষ্টটা পাওয়া উচিত ছিল কি উচিত ছিল না সেই সম্বন্ধেও এরা বলতে পারে, ভাবতেই পারে। তারপর আরেকটা জিনিস যে ডেটিং, ডেটিং জিনিসটাকে অনেকে একটু নিচু চোখে দেখে, কেন তারা জানে না, বোঝে না। এবং ডেটিং বিয়ে নিয়ে এত সমস্যা কেন আমি তো বুঝতে পারি না। একজন একজন প্রাপ্তবয়স্ক আরেকজন প্রাপ্তবয়স্কের সাথে প্রেম করছে, বা হয়তো একটা টিনেজ লাভ হলো, তাতে তারা যদি নিজে সেই উইজডমটা বুঝতে পারে, তাদের খালি একটু গাইডেন্স দরকার। সেই গাইডেন্সটা শুরু থেকে যদি আমরা দিতে পারি। আমি একটা সেক্স এডুকেশনের ক্লাস তো না, সেক্স এডুকেশনের একটা সেশন করবো, সেখানে আমি কিন্তু ডিটেলে একদম ওপেনলি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। যেটা বাইরে হয়, আমরা হয়তো এখানে আগে আরও করতাম, এনশিয়েন্ট ইন্ডিয়াতে আমরা অ্যাজ অ্যান আর্ট সেক্সকে কিন্তু প্রচুর ডিসকাস করেছি। বাদশাহের যে কামসূত্র, সেটা ওয়ার্ল্ডের কাছে একটা বাইবেল টাইপ। বাইবেল বলবো না, বাইবেল ইজ আ ব্যাড টার্ম টু ইউজ। প্রত্যেকের ধর্মগ্রন্থকে রেসপেক্ট করা উচিত, এবং আমি সব ধর্মগ্রন্থই পড়েছি, প্রত্যেককেই রেসপেক্ট করি। তো ইটস আ বিগ বুক ফর এনিওয়ান হু ওয়ান্টস টু মেক sex and art. One can learn so much from it. এবং খাজুরাহো মন্দিরে যে আমাদের স্কাল্পচারগুলো আছে, সেখানে অনেকে বাইরে থেকে এসে বুঝতেই পারেনি এত ইন্ট্রিকেট আর কমপ্লেক্স স্ট্রাকচার আছে। কেন সেখানে এত সুন্দরভাবে পশ্চারগুলো দেখানো হয়েছে, এবং এত সুন্দরভাবে তার রসবোধ, স্কাল্পচার দেখেও আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি, তার মধ্যে যে ফিলিংটা আছে সেটা কনভে হচ্ছে। তো সেগুলো আমাদের বহু বছর আগে হয়ে গেছে। তখন কিন্তু আমরা অনেক ওপেন মাইন্ডেড ছিলাম, যেটা আজকে বলা হয় ওপেন মাইন্ডেড এইসবের ক্ষেত্রে। এখনই তারপরে এইগুলো সমাজে চাপানো হয়েছে, যে সংকীর্ণ মানসিকতা, যার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে ধুম করে এই খুন খারাপি, এই মারপিট, এই যে জিনিসগুলো হচ্ছে সম্পর্ককে ঘিরে। অনেক সময় আমাদের দেখে মনে হয় যে এগুলো কেন হচ্ছে, তার কারণ সেই শিক্ষাটার অভাব হয়েছে, সেভাবে মানুষ হিসেবে তৈরি হয়। তো তাকেও যদি আমি ইন্ডিয়ান এনশিয়েন্ট আমাদের যেটা ছিল, এনশিয়েন্ট ইন টার্মস অফ ক্রনোলজি, নট ইন টার্মস অফ ইমপ্লিমেন্টেশন, সেটার আজকে প্রচণ্ড রেলিভেন্স রয়েছে। সেটা যদি আমরা বুঝে শেখাতে পারি, তাহলে তার মনেও হয়তো একটা দৃষ্টিভঙ্গির চেঞ্জ হবে, এবং তাহলে আমাদের এই ক্রাইমসগুলো হবে না, আমাদের প্রিভেন্ট করতে আরও সুবিধা হবে। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। তো হ্যাঁ, আরেক ধরনের লোক আছে। ধরুন আপনি একজন খুব ভালো মানুষ, ভালো মানুষ, আপনি নিজের কাছে একদম কমপ্লিটলি ক্লিয়ার, কিন্তু ইন্ট্রোভার্ট, হয়তো আপনি এক্সট্রোভার্সনের মতো আপনি এক্সপ্রেস করতে পারছেন লোকের কাছে। তো যখন আপনি কোথাও যাচ্ছেন, আপনি একটু ইন্ট্রোভার্ট হচ্ছেন, তো সেইটা নিয়ে অনেকে একটু ঠাট্টা তামাশা করছে। কি হলো, অনেকে হয়তো আপনার সান্নিধ্যতে চাইল, জোর করে যদি কোনো রকমের সান্নিধ্য পাওয়া যায়, আপনাকে জানার চেষ্টা, আপনাকে বোঝার চেষ্টা করতে শুরু করলো, সেইটা কিন্তু আপনার পক্ষে ভালো কি ক্ষতিকর, সেটা ওই অপোজিট সাইডের লোকটা কিন্তু বুঝতে পারলো না। হয়তো আমি এক্সাম্পল দিচ্ছি, হয়তো বুঝতে পারো, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। না হলে সেই যদি দরকারই নেই, তার এই রিলেশনশিপটাই দরকারই নেই, বা তার এই লোকটার জীবনে দরকারই নেই, কিন্তু জোর করে কন্টিনিউয়াসলি যদি কেউ সান্নিধ্য করার চেষ্টা করে, সেটা বোরিং হয়, ইরিটেটিং হয়, এবং ডিসগাস্টিং হয়, তাই না? তো সেই জিনিসটা দুজনেরই বোঝা উচিত, এবং যে এটা বারবার জোর করে করছে, তার নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। কেন একটা টাইমের পরে সেও তো নিজের হাল ছেড়ে দেবে, যদি এটা একান্তই ভালোবাসা না হয়। এবং এখানে আমি একজনকে দেখলাম যে সে এটা অ্যাগ্রেসিভ মার্কেটিং বলে একটা অ্যানালজি দিচ্ছিল। আমি তো তাকে ভাবলাম একটু তার সাথে কথা বলবো, কিন্তু সুযোগটা পেলাম না। একটা লোফার, আমি লোফার টার্মটা ইউজ করলাম, একজন লোফার যদি একটা মেয়ের পিছনে পাগলের মতো এরকমভাবে পড়ে থাকে, সেই মেয়েটা হয়তো তাকে ভালোও বোঝে না, বা হয়তো এক সময় বাঁচত, এখন একটা অন্য সম্পর্কে আছে। সে যদি লোফারের মতো পড়ে থাকে, আমি বলছি সেটা কিন্তু সাহিত্যের দিক হিসাবে আমাদের বাংলায় প্রচুর জিনিসপত্র আছে, কিন্তু একটা লোফার যদি সেই করতে থাকে, তাহলে আপনি ভাবুন তো, সেটাকে যদি অ্যাগ্রেসিভ মার্কেটিং হিসাবে কেউ বলে যে আমি এটা করলাম, এটা অ্যাগ্রেসিভ মার্কেটিং, এটা ইরিটেশনের ব্যাপার না? সেই সম্পর্কে তার কোনো ফিলিংসই নেই, সে ইরিটেটেড হয়ে যাচ্ছে, ডিসগাস্টেড হয়ে যাচ্ছে, কিন্তু সেই বলে যাচ্ছে অ্যাগ্রেসিভ মার্কেটিং করছে। আরে তোর অ্যাগ্রেসিভ মার্কেটিং, তোর কনজিউমার ডিমান্ডই করছে না, তুই অ্যাগ্রেসিভ মার্কেটিং করছিস কি?
এন্টাইটেলমেন্ট, এটা নিয়ে একটা প্রচণ্ড ব্যাপার হয়। এটা এটা আবার ওই শখ থেকে নেশা হয়ে গেলে খুব মুশকিল। এবার এন্টাইটেলমেন্ট, অনেকে আছে কার কোনটা ভালো লাগে, কার কোনটা খারাপ লাগে, এইসব নিয়ে পড়ে থাকে। তারপর কার কোন জিনিসটা ভালো লাগছে, কার কোন জিনিসটা খারাপ লাগছে, তারপরে কি আমাকে ভালো বললো, কি আমাকে খারাপ বললো, এই জিনিস নিয়ে দেখবেন অনেকে পড়ে থাকে সারাদিন। এই সারাক্ষণ এই নিয়ে ভেবে যাচ্ছে যে এ আমাকে ভালো বললো, এ আমাকে ভালো বললো, এ আমাকে খারাপ বললো, এ আমাকে খারাপ বললো। মানে সার্কেল অফ রেফারেন্স যদি আমি বলি, সার্কেল অফ রেফারেন্স, সার্কেল অফ কনসার্ন, তাহলে এই মানে লোকাস অফ কন্ট্রোলটা পুরো আউটসাইডে। মানে এই ওখান থেকে যদি আমাকে একটা এক্সটার্নালি মোটিভেট করে তাহলেই আমি মোটিভেট হব, ইন্টারনালি আমার কোনো মোটিভেট হওয়ার জায়গা নেই। আবার এক্সটার্নালি যদি আমাকে একটা ক্রিটিসিজম করে আমি একদম এরকমভাবে বসে যাবো, তাহলে আমার কোনো ইন্টারনালি কোনো সেলফ ওয়ার্থ, সেলফ রেসপেক্ট, ডিগনিটি কিচ্ছু নেই, যা বললো তাই মেনে নিলাম। এইসব কি, এসব কি আমাদের প্রকৃত শিক্ষা? একদমই। কিছু লোক এটার মধ্যে করে 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 না লোককে স্লেভ বানানোর চেষ্টা করে। সেইগুলো থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে এডুকেশন, এবং এগুলো আমাদের খুব ভালোভাবে জানাটা প্রয়োজন, বোঝাটা আরও বেশি প্রয়োজন। শুধু জেনে যদি আমরা বুঝতে না পারি, যদি আত্মীকরণ করতে না পারি, তাহলে জাস্ট ওই নামে থেকে যাবে, তাদের মতোই উপর থেকে যাবে, তাহলে খুব একটা সোসাইটির ইমপ্রুভমেন্ট হয়। অনেকে আবার ভালোবাসাতে ভয়, আগে হয়তো অনেক ঘা খেয়েছি, এখন নতুন রিলেশনশিপে যেতে গেলে একটা ভয়। আরেকটা হচ্ছে যে ভালো মানুষের যে একটা সম্পর্ক হতে পারে সেটা কিন্তু এরা বোঝেই না, শুধু এদের কাছে মজা হবে। যেমন দুজন লোকের মধ্যে হয়তো একটা দারুণ সম্পর্ক আছে, তারা সেটা দেখলো, তারা সেই সম্পর্কের মধ্যে ঢুকে ওই সান্নিধ্য পাওয়ার যে ব্যাপারটা বলছিলাম, সান্নিধ্য পাওয়ার চেষ্টা করে একদম ভরপুর একটা উপভোগ করলো, তারপরে সেটা না মজা হয়ে গেল তাদের কাছে। মানে এই লোকটা যে একে ভালোবাসছে, এতটা তীব্র একটা ইন্টেন্সিটি নিয়ে ভালোবাসছে, সেটা তার কাছে হয়ে গেলে মজা। তার কারণ কি মজা করে? সে নিজে কিন্তু লোফারের দৃষ্টিভঙ্গিতে দেখছে। ওই যে ইন্টেন্সিটি, যে লাভটা, পাইরনিক লাভ অনেকে বলে, এই যে জিনিসটা আমাদের আছে, সেই জিনিসটাকে অনেকে যখন পিছনে অন্যের কাছে গিয়ে নিন্দা করছে, তখন সেই জিনিসটাকে একটা মানে নোংরা একটা টার্মিনোলজি ইউজ করছে, একটা মজার খেলো টার্ম ইউজ করছে। সেই ভালোবাসার তীব্রতা, ইন্টেন্সিটিটা বোঝার ক্ষমতা নেই। তো আমি সেইটাই বলছি যে একজন যেটা বলছে সে সেটা কতটা বোঝে, এটা একটা বড় ব্যাপার। তারপর শাসানোর ব্যাপার থাকে, অনেকের ব্যাপার আছে যে আমার মা আমার বাবাকে সাজিয়েছে, তাহলে আমারও যেটা রিলেশনশিপের যে ব্যাপার, সেটা হচ্ছে আমিও আমার বরকে সাজিয়ে আমার সম্পর্কটা করবো, এরকম একটা ব্যাপার আছে। শাসাবো, ভয় দেখাবো, আমার অধীনে থাকবে, এরকম একটা চল হয়ে গেছে না, যে আমি তো আমার বউয়ের দাস, আমি তো আমাদের এই জিনিসগুলো যে করা হয়েছে না সোসাইটিতে, এতে তো আপনি শুনতে শুনতে অনেকের আর কি এটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। এটা সেই জিনিসগুলো নিয়ে আমাদের একটু ভাবা প্রয়োজন, যে সে যদি সত্যিই তাকে ভালোবাসে, তাহলে দাস বানানোর তো কোনো প্রয়োজন নেই। যখন দাস হলো সে স্বেচ্ছায়, এগুলো জোর করে তোমাকে দাস হয়েই থাকতে হবে, সেটা কি একটা সুস্থ সম্পর্ক হতে পারে? আমি তো আই থিঙ্ক দের ইজ লাইক রুম ফর ডিসকাশন, উই ক্যান ডু দ্যাট। আবার সহানুভূতি ভালোবাসা দিয়ে অনেকে বলে, ধরুন একজন আপনাকে চাইছেন, তাকে আপনি সহানুভূতি দেখালেন, দয়া দেখালেন, ড্যামসেল ইন ডিস্ট্রেস যেটাকে বলা হয়, সেটা দেখালেন, তাহলে সেই সহানুভূতির খাতিরে সে একটা রিলেশনশিপে চলে গেল, আপনি হয়তো ভাবলেন যে সত্যি এটাও হয়। কিছু বলবেন? হ্যাঁ, যে জিনিসটা বলছিলাম যে রিলেশনশিপে একটা জিনিস হয় কমিউনিকেশন, একটা জিনিস হয় চেজিং। এবার এই চেজিংটাকে যখন একটা রিলেশনশিপে গ্লোরিফাই করে দেওয়া হয়, তখন সেই জিনিসটাই যে ঠিক তার কিন্তু কোনো মানে নেই। কমিউনিকেশন জিনিস রিলেশনশিপে হওয়াটা খুব প্রয়োজন। সেই কমিউনিকেশন না হয় চেজিং হয়ে গেল, আমি একে চেস করছি, ও একে চেস করছে, এমন কিছু করি যাতে এ আমায় চেস করে, ও আমাকে চেস করছে। কোন কনটেক্সটে বলা হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। সিডাকশনে চেজিংয়ের একটা পার্ট আছে। চেজিং মানে সেটা একটা উইলফুলি চেজিং, মানে জোর জবরদস্তি করে চেজিং না। অ্যাট্রাকশানে বা সিডাকশানে সেটার যেমন পার্ট আছে, ডেটিংয়ে সেরকম একটা পার্ট আছে। এটা একটা ড্যান্সের মতো, কখনো তুমি লিড করছো, কখনো তুমি ফলো করছো। যখন তুমি লিড করছো তখন আমি ফলো করছি, যখন তুমি ফলো করছো তখন আমি লিড করছি। এবার এই জিনিসটা তখনই আসে যখন সেই বোধটা থাকে, না তুমি লিড করছো, আমাকে আরও বেশি করে লিড করতে হবে। মাঝে মাঝে ঠিক আছে, কন্টিনিউয়াসলি যখন এই ফ্রিকশনটা থাকতে পারে, তখন একটা রিলেশনশিপ সুষ্ঠুভাবে যেতে পারে না, কন্টিনিউয়াস একটা কনফ্লিক্টের মধ্যে দিয়ে যায়।
আমি বলছি একটা রিলেশনশিপ কখনোই এরকম হতে পারে না যে আমি সবসময় খুশি থাকবো, আমি সবসময় দুঃখী থাকবো, সেটা কখনোই হয় না। সুখও থাকে, দুঃখও থাকে, সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, সেটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, তাই না? তো এই জিনিসটা আমাদের আলোচনা করাটা খুব দরকার। কেন অনেকের আছে যে অনেকে ভেবে ফেলে আমি যদি দুঃখ থাকি, এটা যদি আমি লোককে বলি তাহলে হয়তো লোকে আমার একটু খারাপভাবে ভাববে, আমাকে একটু নিচু চোখে দেখবে, তাই আমাকে দেখাতে হবে যে আমি তো দুঃখী হতেই পারি না, আমার তো মন খারাপই হয় না, আমাকে সুখী থাকতেই হবে। এটা কিন্তু অনেক সময় সাইকোপ্যাথের লক্ষণ। মানে সাইকোপ্যাথরা অনেক সময় মানে ভেবেই নেয় যে তারা কখনো দুঃখী হতেই পারে না, তারা সারাক্ষণ তাকে দেখাতেই হবে লোককে যে সে সুখী। এইটা একটা প্রবলেম, এবং এই প্রবলেমটাকে রেকগনাইজ করাটা খুব দরকার যদি একজন রিয়েলি নিজেকে একটু ইমপ্রুভ করতে চায় বা চেঞ্জ করতে চায়। চেঞ্জ করার জন্য মানে বেটারমেন্টের জন্য চেঞ্জ, এই চেঞ্জ করে দিল তার মানে একটা পাওয়ার ডাইনামিক্স চলে এলো, এটা নয়। অনেকে আবার এইটাও ইউজ করে, পাওয়ার ডাইনামিক্স চলে আসে রিলেশনশিপে, ডেফিনেটলি থাকে, দিস ইজ আ ভেরি হেলদি থিং পাওয়ার ডাইনামিক্স, কিন্তু সেটাকে যখন মিসইউজ করা হয় তখন সেটা একটা রিলেশনশিপকে ভেঙে দিতে পারে। অকারণে একটা পাওয়ার ডাইনামিক্স ফেটিশ থাকে, সেডিজম থাকে, বিডিএসএম থাকে, যেখানে আমরা প্লেফুলি ইউজ করছি আমাদের পাওয়ার ডাইনামিক্সটাকে। তো তাই বলে যে সেটাই হয়ে গেল, একটা লোক তার জীবন থেকে সরে গেল, জীবনের পথ থেকে এই হয়ে গেল ওই হয়ে গেল, আর আমরা এই নিয়ে মেতে আছি। আরে অদ্ভুত ব্যাপার, তোমার তো কনটেক্সট বুঝতে হবে, পারপাস বুঝতে হবে, জিনিসটার একটা ব্রডার কনটেক্সট দেখতে হবে, তাই না? এই জিনিসগুলো করতে হবে। ইন্ডিয়ান পার্সপেক্টিভ নিয়ে আমি ডিটেলে আরেকটা সেশন করব, যেখানে আমি ইন্ডিয়ান পার্সপেক্টিভ, কামাসূত্র একটু বললাম, তন্ত্র কামাসূত্রের মধ্যে ডিফারেন্স, যোগা তন্ত্রের মধ্যে ডিফারেন্স, এইগুলো নিয়ে আমি সব মানে ডিটেলে আলোচনা করব, এবং আলোচনা করাটা খুব দরকার। এবং আমার মনে হয় যদি এই নিয়ে ডিটেলে আমি আলোচনা করি বা শেয়ার করি কারা কারা এই নিয়ে কথা বলছে, তাহলে এইটা আজকের ইউথের কাছেও অনেকটা ইন্টারেস্টিং হবে, এবং এটা খুব দরকার। কেন আমি আবার ওই সেই পুরনো আগের টক্সগুলোর মধ্যেও যদি আমি চলে আসি, তাহলে বলবো যে ইন্ডিয়াতে ফাস্ট ওয়ে সেক্সটাকে নিয়েও একটা রিসার্চ করা হয়েছে অ্যাজ আ সায়েন্স অ্যান্ড আর্ট। সেখান থেকে ওয়েস্টার্ন সোসাইটির লোকেরা যখন এসছে, তারা যখন দেখেছে, তারাও কিছু কিছু জিনিসপত্র নিয়েছে, তারাও কিছু কিছু নিয়েছে, কিন্তু আমাদের কিন্তু একটা কর্তব্য আছে, সেটাও যাতে আমরা দুনিয়া থেকে ভালো করে শেখাতে পারি। তার জন্য বুঝতে হবে নুয়ান্সেস, সাটলিটি, কামাসূত্র যে আছে ওয়েস্টার্ন কালচারে অতটা নেই, মানে তারাও শিখছে, যতটা শিখছে তাদের কাছেও করে। কারণ দিস ইজ বিয়ন্ড সায়েন্স, অনেক সময় দিস ইজ বিয়ন্ড সায়েন্স। এবং আপনি দেখুন না, যখন আপনি একটা অন্তরঙ্গ মুহূর্তে সেই লেভেলে আপনি চলে যাচ্ছেন, তখন আপনি সায়েন্সকে আর মাথায় রাখছেন, তখন একটা তাও হতে পারে, তন্ত্র হতে পারে, অর্গাজমিক একটা ফিলিং হতে পারে, সব কিছু দিকে আমি তো খুব ছোট করে বলছি, মানে সেই ফিলিংটাকে আপনি ডেসক্রাইবও করবেন, একটা ব্লিসফুল মোমেন্ট। সেই জিনিসটা আমাদের ইন্ডিয়াতে বহু আগে থেকে হয়েছে, সেই জিনিসটা আমাদের বলতে হবে। কমিউনিকেশন, দ্যাট ইজ অলসো কমিউনিকেশন। তো এক্সপ্লয়টেশন রিলেশনশিপে খুব হয়, এবং সেটা খুব একটা হেলদি ব্যাপার নয়। ক্ষণিকের জন্য যারা রিলেশনশিপটাকে রাখতে চায়, এই ক্ষণিকের জন্য হলো, তারপর ব্রেকআপ হয়ে গেলো, ক্ষণিকের জন্য হলো, ব্রেকআপ হয়ে গেলো, ওই এক্সপ্লয়টেশনটা নিয়ে একটা প্লে হয়। তো আমি বলছি এক্সপ্লয়টেশনটা যদি কনস্ট্রাকটিভ একটা এক্সপ্লয়টেশন হয়, যেটা যিনি আবার কথা বলতে গেলে একটা বিস্তর আলোচনা হবে, সেটা বোঝার জন্য অনেকটা নলেজ দরকার, সেইটা যদি হয় তাহলে সেটা রিলেশনশিপের পাওয়ার ডাইনামিক্স যেটা বললাম সেটা কিন্তু এক্সপ্লয়টেশন নয়। পাওয়ার ডাইনামিক্সটা যেটা হচ্ছে আমরা প্লেফুলি ইউজ করছি রিলেশনশিপটা, এক্সপ্লয়টেশনটা একটা নেগেটিভ কনোটেশন রয়েছে, মানে আমি ইউজ করছি, এক্সপ্লয়টেশন করছি। অনেকে আছে যার কোনো বন্ধু বান্ধব নেই, তার কারণ কি, সে সবসময় সবাইকে ইউজ করতে চায় রিলেশনশিপে, সে একটা লাভ রিলেশনশিপে যেতে চাইছে, এক্সপ্লয়টেশন মানে ওই এক্সপ্লয়টেশনটা ইউজটা না হয়ে ইন দ্য ব্যাক অফ হিজ অর হার মাইন্ড সে ভেবেই যাচ্ছে কাকে কীভাবে এক্সপ্লয়েট করবে। ওই জন্য কোনো রিলেশনশিপ সুষ্ঠুভাবে হতে পারছে, একটা রিলেশনশিপ হয়ে যাচ্ছে, আবার তার কাছে জোর করে ফিরে যাচ্ছে, এই কাজে এই করছে, ওই করছে, মানে না কনফ্লিক্টের একটা চূড়ান্ত ব্যাপার, মানে সেসব নিয়ে আলোচনা করুন। ম্যানিপুলেশন করে ইমপ্রেস করার চেষ্টা। সাইকোলজিতে র্যাপো বিল্ডিংয়ের কতগুলো টেকনিক হয়, পার্সুয়েশনের জন্য যে কতগুলো টেকনিক হয়, তো মিররিং থাকে, অ্যাঙ্কারিং থাকে, এরকম কিছু কিছু আরও জিনিসপত্র থাকে, এবং সেটা যখন কেউ শুধু ম্যানিপুলেশনের ট্যাকটিক হিসেবে ইউজ করে, তখন কিন্তু সেটাকে আমাদের বোঝার জন্য এই জিনিসগুলো জানাটা খুব দরকার।
মানে ইমপ্রেস করার জন্য কি থাকে, ফ্লার্টিংয়ের একটা প্লেফুল অ্যাটিটিউড থাকে, আমরা ফ্লার্ট করতে পারি। এবার যারা ফ্লার্টই করে না তারা কন্টিনিউয়াসলি ম্যানিপুলেটিভ র্যাপও করে যাচ্ছে, এবং লোকজন যখন ফ্লার্ট করছে সেটাকে দেখে বলছে এও ম্যানিপুলেটিভ র্যাপও করছে, তার কারণ তারা নিজেরা সেটা করে। তো সেই জিনিসগুলো বোঝাটা খুব দরকার। ফ্লার্টিংয়ের মধ্যে একটা সুন্দর অ্যাট্রাকটিভ সিডাপটিভ একটা ফিলিং আছে, সেই জিনিসটা যারা বুঝতে পারছে না তারা কন্টিনিউয়াসলি এরমভাবে সাজিল, আমি এরমভাবে সাজি, এটা করলো আমি ওটা করি, ওই ম্যানিপুলেশন। তারপর অ্যাঙ্কারিং তো অন্য একটা ব্যাপার, অ্যাসোসিয়েশন অ্যাঙ্কারিং এটাও হয়, এই নিয়েও আমরা আলোচনা করবো। সাইকোলজি নিয়ে যখন সেশনটা করবো তখন আমরা এগুলো নিয়ে বলবো। তো এই জন্য সব কিছু জিনিসই ভালো যদি আমরা নিজের আরও বিগার নলেজ নিয়ে কনস্ট্রাকটিভলি ইউজ করতে পারি, কিন্তু সেটাই যখন কেউ না বুঝে জাস্ট ম্যানিপুলেশন করে রিলেশনশিপ হ্যাম্পার করে, বা একটা ভালো লোকের জীবনে যার এগুলোর কোনো দরকারই নেই তাকে কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করে, সেই তখন কিন্তু আমাদের কথা বলতে হবে। এবং শুধু একা তাকে রাখলে চলবে না, কারণ এরা যেটা করে এরা একটু লুকিয়ে লুকিয়ে প্রাইভেটলি করে, তখন আমাদের পাবলিক কনসার্নেও ব্যাপারটা আনতে হবে, যাতে পাবলিক থেকে একটা সাপোর্ট পায়। ভিকটিম যে হয়, ভিকটিমই বলুন। অনেকে আবার যখন নিজেই নারী হতে পারেনি, নারীদের সাথে হিংসা করে, তারা আবার নারী শক্তি বলে অনেক কিছু ভাওতা দেওয়ার চেষ্টা করে, মানে নারী শক্তির একটা ধরন দেখিয়ে দিল, কম্পেয়ার করে দিল, বা একটা ইভেন্ট বা একটা অ্যাকশন করে দিল যেটা একটা নারী শক্তিকে দেখাচ্ছে, ওই সিউডো ফেমিনিজম টাইপের। সেটাও আছে। তো আজকে আমি এই পর্যন্তই রাখছি। এটা আমাদের ফার্স্ট হলো, আমার তো মনে হচ্ছে এটা আরও বেশ কিছু সেশন হবে, কারণ আমি অনেক কিছু লিখে রেখেছি, আজকে আর বলছি না, মানে একটু বড় হয়ে যাবে। যেটা বললাম রিলেশনশিপ নিয়ে বলতে শুরু করলে ইটস আ ভাস্ট টপিক, বাট কিছু কিছু বললাম। শেষ করবো এটাই বলে যে যদি একটা সম্পর্ক খুব ভালোভাবে অর্গ্যানিক্যালি হয়, যদি একটা ভালোভাবে সম্পর্ক ন্যাচারালি খুব হয়, সেটার মধ্যে বারবার না ইমপ্রেস করার ব্যাপারটা দরকার হয় না। মানে ওই কিছু দিনের মধ্যেই বা কিছু সময়ের মধ্যেই, কিছু মুহূর্তের মধ্যেই আমাদের মধ্যে এমন একটা কমিউনিকেশন হয়ে যায় যাতে আমরা বুঝে যাই যে আমরা একে অপরকে কতটা চিনি, কতটা বুঝি বা কতটা পছন্দ করি। সেগুলোর থেকেও বেশি কথা একে অপরকে কতটা ভালোবাসি। তো তারপরে ম্যানিপুলেশন, ইমপ্রেস করা, এই ম্যানিপুলেটিভ র্যাপো বিল্ডিং, এইসবের কোনো প্রয়োজন হয় না। এবং যারা আপনাকে বলছে তাদের থেকেও একটু বিরত থাকুন, কেন যে রিয়েলি আপনাকে ভালোবাসে তারও জীবনে এগুলো দরকার হয় না, সেও আপনার থেকে এগুলো এক্সপেক্টও করবে না, সুতরাং জোর করে করার কোনো দরকার নেই। মাঝে মাঝে আমরা ফ্লার্ট করার জন্য রিলেশনশিপটাকে পাওয়ার ডাইনামিক্স যেটা বললাম, বা ফ্লার্ট করার জন্য একটা অ্যাট্রাকটিভনেস কন্টিনিউ লং টার্মে একটা রাখার জন্য আমরা এগুলো করি, ছোটোখাটো প্লেফুল অ্যাটিটিউড। তাই বলে ম্যানিপুলেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এখানেই আজকে শেষ করছি। আর লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। রিলেশনশিপ নিয়ে বলতে গেলে লোকেজন জানে, মানে আমি বলতে শুরু করলে তো একদম বলতেই থাকবো, আর কোয়েশ্চেন আসলে সেটা আরও অ্যান্সার করতে সুবিধা হয়। এই নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। ডেসক্রিপশনে আমি হয়তো একটা পিডিএফ দিয়ে দেবো, আর ব্লগের মধ্যেও আমি লেখা শুরু করে দেবো যে সোসাইটিতে রিলেশনশিপটা কী হচ্ছে বা কেন হচ্ছে, আর আরও কিছু ডিফারেন্ট পার্সপেক্টিভ দেবো আমি, যেটা হয়তো মিস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো থাকুন, শেয়ার করুন আর পাশে থাকুন, আলোচনা হবে।